কেমন আছো রাতুল? আলহামদুলিল্লাহ ভালো স্যার। এই তুমি কতদিনের ক্লাস করছো? না স্যার। আচ্ছা, যে ক্লাস যে মিস করো, প্রবলেম হচ্ছে না? ইয়েস স্যার। এই যে পরে দেখো, আমি ভিডিওগুলি কিন্তু আপলোড করে দিচ্ছি এখন কন্টিনিউ। একটু ভিডিওগুলি, ইয়েস স্যার। কারণ তোমাদের একদম নতুন টপিক তো, ক্লাস 10 দুই একটা ক্লাস মিস করলে ওদের হেডেক থাকে না, কোনো প্রবলেম হয় না। তোমাদের একদম নতুন তো, এই জন্য একটু ক্লাস কি করার, যেমন গতদিন যদিও গুরুত্বপূর্ণ না, কিন্তু শেখার জন্য গুরুত্বপূর্ণ ছিল। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না হলেও শেখার জন্য গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ আমরা এই যে এইগুলি করছিলাম, এই যে স্প্রিং এর সন্নিবেশ, সমান্তরাল, মিশ্র, ধনুক, গতি, ঘর্ষণ, বল, এরকম আর কি। ওগুলি ইমার্জেন্সি না, কারণ আমরা স্প্রিং এর শ্রেণী সন্নিবেশ দরকার নাই তো। আমরা আজকে গতি, ঘর্ষণ, বল থেকে আবার করবো। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বইয়ে এখানে সূত্রই দেওয়া আছে। আসলে ঝামেলা করছে বইয়ে সূত্র দিয়ে রাখা তো। এই যে আমরা আজকে এই সূত্রটার উপর, এই যে গতি ঘর্ষণ সহগ এফ বা গতি ঘর্ষণ বল এফ সমান মিউ ডাব্লিউ, যেখানে মিউ হচ্ছে গতি ঘর্ষণ সহগ, আর এই গতি ঘর্ষণ সহগটা নির্ণয় করার জন্য একটা প্র্যাকটিক্যালও তোমাদের টেনে উঠলে করতে হয়। এই যে একটা বইয়ের উপরে একটা ম্যাচ বাক্স বা মোবাইল রেখে ঢালু করে উঁচু করলে পরে কোন কোণের কারণে সেটা স্লাইডিং বা গড়ায় যেতে শুরু করে, সেই কোণের মানটা নির্ণয় করতে হয়। সেই কোণের মানটার উপর ভিত্তি করে আমরা এই যে মিউ এর মান বের করি, মিউ সমান সমান ট্যান থিটা। এক নাম্বারটা থেকে সাকিব, ক্লাস করছো কতদিন? সাকিব স্যার, হ্যাঁ বলো। এই ডাব্লিউ করে কোথায় দিব? এই ডাব্লিউ করে তুমি এই ছবির নিচেও দিতে পারো, আমার আলাদা এফবি আইডিতে ইনবক্স দিতে পারো, কিন্তু একটাই শর্ত, সেটা হচ্ছে তুমি 10-12টা ছবি একসাথে আপলোড করবা না। তুমি একটা করে করে ছবি পোস্ট করবা। তুমি একসাথে 200 ছবি দাও, কিন্তু একটা করে করে পোস্ট করবা, কারণ প্রত্যেকটা ছবি আলাদা আলাদা থাকলে কোন পেজে তোমার কোথায় ভুল গিয়েছে বা ঠিক আছে। যদি গ্রুপে দেই, যদি গ্রুপে দেই কিন্তু একটা করে করে ছবি দিও, তাই বলছি। মেসেঞ্জারে একাধিক, তুমি গ্রুপে দিবা, গ্রুপে দিলে তো কোনো সমস্যা, মানে চ্যাট গ্রুপে দিলেই তো ঝামেলাটা। মানে মেসেঞ্জার গ্রুপে যদি দেই তাহলে মেসেঞ্জার গ্রুপে দাও, সত্যটা শোনো, তুমি মেসেঞ্জার গ্রুপেই দেয় সবাই, তুমি হচ্ছে একটা করে করে ছবি পোস্ট করবা, বুঝোনি? আচ্ছা, তুমি যদি বুঝতে 5টা সিলেক্ট করো, তাহলে হয় কি, ধরো যে 3 নাম্বার ছবিটার মধ্যে
ওই একটা লাইনে ভুল দিছে আমি তোমাকে কমেন্ট লিখবো, ওটা তখন হচ্ছে লেখা ঝামেলা হয়ে যায়। আর যদি তুমি একটা করে করে পোস্ট করো তাহলে স্পেসিফিক, তাহলে কমেন্টে আলাদা আলাদা করে হ্যাঁ লিখতে হ্যাঁ হবে। আলাদা আলাদা করে তোমাকে আমি ইনফর্ম করতে পারবো যে এই পেজ মিলছে, এই পেজের এই প্রবলেম, এই জন্য আলাদা আলাদা পোস্ট করো। আচ্ছা তাহলে আসো আমরা গতি ঘর্ষণ সহগ আমাদের যেটা বইয়ের সূত্র আমরা এটা একটু করার বা দেখার চেষ্টা করি। আরেকবার বলে নেই যে এটা আমাদের বইয়ে আছে, আমরা গাইডে বা টেস্ট পেপারে এখন পাবো না, গাইডেও দেয়নি ঠিক মতো, আমি বেশ কয়েকটা গাইড দেখছি আমাদের উল্লেখ করেনি, কিন্তু বইয়ে যে সূত্র দেওয়া আছে তার উপর ভিত্তি করে আসলে ম্যাথ আমাদের থাকবেই, সেটা অবজেক্টিভ বেসড হোক। আর তোমরা এসএসসি দিতে যেতে যেতে দেখা যাবে যে তোমাদের জন্য অলরেডি সিলেবাস হয়ে যাবে, কারণ নতুন টপিকের উপর অলরেডি বোর্ডে আসা শুরু হয়ে গেছে তোমরা জানো। সেক্ষেত্রে মাঝখানে কিন্তু তোমাদের আরেকটা সিনিয়র ব্যাচ আছে, ওদের সময় দেখা যাবে যে আরো হয়তো 1-2টা নতুন টপিক ইন করবে, আর তোমাদের জন্য ঘাড়ে পড়বে আরো 2-3টা নতুন ইন করার। তো এখানে দেখো আমাদের সূত্রটা হচ্ছে ঘর্ষণ বল, যার সূত্র হচ্ছে মিউ ডাব্লিউ, উচ্চারণ হচ্ছে মিউ, যেটা আমরা ছোট হাতের ইউ এর মতো লিখবো কিন্তু সামনে একটু লেজের মতো একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করব, মিউ। আর ডাব্লিউ তো আমরা নরমাল, তো এখানে মিউ হচ্ছে গতি ঘর্ষণ সহগ, আর ডাব্লিউ হচ্ছে বস্তুর ওজন, যে বস্তুর ওজন আমরা সেই ক্লাস 8 এর থেকেই জানি এমজি। তো এখানে মিউ বের করার একটা প্র্যাকটিক্যাল তোমাদের ক্লাস 10-এ উঠলে করতে হয়, কোনো কোনো স্কুলে 9-এও করাতে পারে, সেটা আলাদা বিষয়। তো আমাদের ধরনটা একটু শুনে রাখো যে আমরা মিউ অর্থাৎ গতি ঘর্ষণ সহগ জিনিসটা কি। এটা খুবই সাধারণ বিষয় যে আমরা ঘর্ষণ বল বিভিন্ন তলের সাথে বিভিন্ন অনুভব করব, কারণ তোমরা জুতো পরে যখন স্কুলে যাও দেখবা যে পিচ ঢালা রাস্তার সাথে তোমাদের হাঁটতে যে ঘর্ষণ বলটা ফিল হয়, তোমরা যখন ক্লাসরুমের মেঝেতে যাও তখন দেখবা যে একটু ঘর্ষণ বলটা কম অনুভূত হচ্ছে। আর যাদের টাইলস করা ক্লাসরুম বা ক্লাস লবি, ও তো দৌড়ায় গিয়ে স্লাইডিং খেলে পর্যন্ত। তো সেই জায়গা থেকে আমাদের একই, আমার পায়ে কিন্তু সবসময় জুতো, তোমার পায়ে সবসময় জুতো, তারপরেও দেখা যাচ্ছে যে এটা রাস্তা নরমাল মেঝে বা টাইলসের মেঝের সাথে কিন্তু এই ঘর্ষণ বল বা ফ্রিকশনের কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো আমাদের এখানে কোন তলের সাথে কোন বস্তু ঘর্ষণ সহগ এর মানটা কত হবে সেটা আসলে আমাদের বের করার একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা হচ্ছে এরকম। দেখো আমাদের বইয়ে যেরকম দেখাইছে যে একটা বইয়ের উপরে যদি আমরা মোবাইল বা ম্যাচ বাক্স রাখি, এরকম রাখার পর আমরা ভূমির সমান্তরাল হতে এটাকে যদি এরকম বাঁকানো অবস্থায় নিয়ে আসতে চাই, এরকম বাঁকা করতে থাকি, একটা সময় এই যে মোবাইলটা গড়ে পড়ে যাওয়ার সুযোগ পাবে। যে মুহূর্তে সে চলমান হবে, ম্যাচ বাক্সর ক্ষেত্রেও তাই, মার্বেলের ক্ষেত্রে হবে না, কিন্তু ওটা আলাদা জিনিস। মার্বেল তো আমাদের মানে আবর্ত ঘর্ষণ, আমাদের যে ঘর্ষণের বিভিন্ন প্রকারভেদ, যে আবর্ত ঘর্ষণ হচ্ছে তোমার মার্বেলেরটা চলবে, এটা আমাদের সিলেবাস এখন না। আমরা সাধারণ গতি ঘর্ষণ আর কি, যাকে স্লাইডিং বলা হয়, এরকম ঘষে চলে যাওয়া। তো যে কোণের জন্য এটা মুভ করা শুরু করে সেই কোণের মানটা আসলে নির্ণয় করা হয়। এখন তুমি বলতে পারো যে আমরা কোণের মান আসলে পরিমাপ করব কিভাবে। ধরো যে আমাদের দেয়ালের সাথে বা বেঞ্চের সাথে, বেঞ্চকে দেয়ালের সাথে সেট করা, আমরা ওই দেয়ালের উপরে একটা কাগজ লাগায় রাখলাম বা কাগজ ধরে রাখলাম এরকম, সেই ধরে রাখা কাগজের উপরে তারপরে আমরা হচ্ছে এরকম বাঁকানো বই ধরছি, যে বই কত কোণে বাঁকা হলে পরে এটা পড়ে যেতে শুরু করে। তাহলে যে মুহূর্ত গড়ায় যেতে শুরু করে সেই মুহূর্তে তো বইটা আমার এরকম বাঁকা হয়ে আসছে। আরেকটা বই নিয়ে আসি। ধরো আমাদের এই সাইডে একটা দেয়াল, এখানে বেঞ্চ রাখা, বেঞ্চের এখানে আমি একটা কাগজ লাগায় রাখছি, আমাদের প্র্যাকটিক্যালের খাতার কাগজ বা যে কোনো রাফ কাগজ। এবার এর সাথে আমি বই ধরে এরকম প্র্যাকটিক্যালটা করছি যে কত কোণে গেলে পরে এটা হচ্ছে পড়ে যায়। তো যেহেতু আমার বইটাকে ভূমিতে রাখা, তাহলে ভূমির দাগ তো আছেই আমাদের কাগজের সাথে, এখানে একটা ভূমি বরাবর একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখলাম, সেই বরাবরই আমার ভূমি, আমি সেই বরাবরই এটা ধরে রাখছি। তাহলে এখানে এই বরাবর এই কোণ আসার পরে দেখা গেল যে এই কোণের কারণে মোবাইলটা বা ম্যাচ বাক্সটা গড়ায় যেতে শুরু করে। তো আমি নিচ দিয়ে ওই অবস্থায় বই রেখে একটা কলমের দাগ টেনে দিব,
তাহলে কলমের দাগ টেনে দিলে, একটা দাগ টেনে দিলাম, তাহলে ওইখানটা কাগজটা নিয়ে আসলে পরে আমরা একটা ভূমির দাগ পাবো, একটা পেন্সিলে আরেকটা দাগ পাবো। এখন যত বড় কোণই হোক, কোণ যেহেতু দুইটা রেখাংশের মিলিত অবস্থা বোঝায়, তো সে যেখানেই এসে মিলবে সেখানেই তো কোণ উৎপন্ন হবে। আর পৃথিবীর যত বড় কোণই হোক আমরা চাঁদা দিয়ে পরিমাপ করতে পারবো, কারণ কোণের বাহু বড় হতে পারে, কোণ কখনো 360 ডিগ্রির চেয়ে বড় হবে না। আর চাঁদা পরিমাপের ক্ষেত্রে আমরা যদি ভূমির নিচের টুকু ইগনোর করি তাহলে তো 180। তো কোণের বাহু বড় হতে পারে, কোণ 180-র বেশি হওয়া পসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে চাঁদা দিয়ে কত কোণে আমাদের এই বইটা বা খাতাটা ঢালু হয়েছিল সেই কোণের মান পেয়ে গেলাম। এবার আমরা ওইটাকে যদি ট্যান থিটা করি, তোমরা ত্রিকোণমিতি তো করেই ফেলছো, ত্রিকোণমিতিতে যদি আমরা ওই কোণের মান ধরো যে আমরা পেলাম 30 ডিগ্রি বা 35 ডিগ্রি, তাহলে ট্যান 35 এই যে মান সেটাই হবে আমাদের ওই পরীক্ষালব্ধ বই। আর বইয়ের উপরে আমরা রাখছিলাম হচ্ছে মোবাইল, তাহলে মোবাইলের সাথে বইয়ের ঘর্ষণ সহ। এটা হচ্ছে মিউ এর মান বের করার আসলে পদ্ধতি, এটা আমাদের প্র্যাকটিক্যালে করতে বলা হয়। তো আমরা সেটার উপর ভিত্তি করে, এটা কি পারফেক্ট যে 10 থিটাই ধরতে হবে? হ্যাঁ ট্যান থিটা সাইন কস তো না না না, এই সূত্রটা ট্যান থিটার ফিক্সড, মানে বিজ্ঞানীদের দেওয়া সূত্রটা ট্যান থিটায় ফিক্সড। কারণ থিটার মান নির্ভর করবে আসলে ওই বস্তুর সাথে ওই বস্তুর কেমন সম্পর্ক, বা ওইটা বস্তুটা কত। যে ফার্স্টে বললাম না যে আমাদের উপাদান ভিন্ন ভিন্নর কারণে এই মানগুলির ভিন্নতা আসতে পারে। আবার এই যখন আমরা এই মানটা নির্ণয় করে ফেলবো, সবচেয়ে মজার যে বিষয়টা হবে, যা যখন আমরা এই কোণ বের করে ফেললাম 35 ডিগ্রি, আমরা ট্যান থিটা বসায় মানও পেয়ে গেছি। ধরো যে আমরা ট্যান থিটায় এই জন্য তোমার হচ্ছে জ্বর আসে। তো আমাদের যখন আমরা ট্যান 35 দিয়ে মান বসায় ফেলছি, তখন কিন্তু আমরা একটা মান পেয়ে গেছি। ওই মানটা কিন্তু ওই দুইজনের জন্য আজীবন ফিক্সড। অর্থাৎ ধরো যে তোমার একটা কাঠের উপরে আমরা একটা লোহার টুকরা বা একটা বই, ধরো কাঠের উপরে একটা বই, টেবিলের উপরে বই, তাহলে কাঠের টেবিল, তার উপরে আমরা একটা বই রেখে প্র্যাকটিক্যালটা করলাম। তো যার ফলে আমরা ধরো যে ট্যান 35 এর মান পাই হচ্ছে ধরো যে 0.2। তাহলে 0.2 যে গতি ঘর্ষণ সহ, এই গতি ঘর্ষণ সহ এই বই আর কাঠের জন্য ফিক্সড। এখন ধরো যে আমি এই বইয়ের যে তল দিয়ে প্র্যাকটিক্যালটা করছি, এই বইটা আমার 2 কেজি, এই সেম উপাদানের 10 কেজি বই যদি হয়, তাহলে যে তার ঘর্ষণ বল ভিন্ন হবে, এটাই কিন্তু আমাদের এই টপিকটার মূল আলোচনা। কারণ লক্ষ্য করো, আমরা যখন ঘর্ষণ বলের অঙ্ক আগে করে আসছি তখন আমাদের কেমন ছিল, আমাদের বলা ছিল যে 60 নিউটন বল প্রয়োগ করা হলো, রাস্তার সাথে গাড়িটির বা রাস্তার সাথে বা মেঝের সাথে বস্তুটির ঘর্ষণ বল 10 নিউটন, ডাইরেক্ট বলে দিত ওরা যে ঘর্ষণ বল 10 নিউটন। তখন আমরা কি করতাম, যে আমরা প্রয়োগ করছি 60 নিউটন, 10 নিউটন ঘর্ষণ বল, ওকে বাদ দিয়ে দিলাম। তাহলে 60 নিউটন থেকে 10 নিউটন বাদ দিলে আমাদের থাকতো কত, 50 নিউটন। তখন আমরা বলতাম যে হ্যাঁ তাহলে এবার ঠিক আছে, এই 50 নিউটনই তার ত্বরণ সৃষ্টি করবে। এই পর্যন্ত অঙ্ক ওকে। এটা হচ্ছে ঘর্ষণ বল, গতি ঘর্ষণ বল বা ঘর্ষণ বল। কিন্তু আমরা এবার যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওই মেঝের সাথে 5 কেজি ভরের বস্তু, খেয়াল করো 5 কেজি ভরের বস্তু মেঝের সাথে ঘর্ষণ বল আছে 10 নিউটন। 20 কেজি ভরের বস্তু কি 10 নিউটন হবে? না। যত বস্তু ভারী হবে, যত ভারী বস্তু হবে, তত কিন্তু তার ঘর্ষণ বল তত বেশি হবে। ধরো যে তোমাদের একটা ফ্রেন্ড খুবই পাতলা চিকন, একজন খুবই মোটা, তো এদের দুইজনকে যদি তুমি টাইলসের উপরে স্লাইডিং করতে দাও, দেখবা যে পাতলা খুব দ্রুত স্লাইডিং করে চলে যেতে পারছে, যে চিকন ফিটনেস ভালো। আর যে একটু মোটা, বাবা মায়ের আদরের, দিনরাত 24 ঘন্টা নজরদারিতে থাকে যাতে সে নিয়মিত ক্ষুধা লাগলেই খেতে পারে, তো এত আদরের সন্তান যে একটু মোটা হয়ে গেছে, সে দেখা যাবে যে টাইলসের উপরে অত স্বাচ্ছন্দ্য ভাবে আসলে স্লাইডিং সে করতে পারবে না, কারণ তার একটু ভার আছে। তুমি নরমালি করে দেখতে পারো, ধরো যে স্টিল উপাদান, স্টিল হচ্ছে উপাদান, এই স্টিলের তোমাদের বাড়িতে কারো কারো আলমিরাও আছে, আবার স্টিলের থালা বাটিও আছে। স্টিলের, স্যার বলো।
না কিছু না। স্টিলের থালা বাটি তুমি মেঝের উপর দিয়ে টেনে নিতে গেলে যে পরিমাণ ঘর্ষণ বল অনুভূত হবে তোমার, স্টিলের আলমারি অনেক বেশি, যদিও দুইটার উপাদান কিন্তু সেম। তার মানে এখানে উপাদানের পাশাপাশি ভরের একটা খুব ভাইটাল রোল প্লে আছে। এই জন্যই আমাদের সূত্র হচ্ছে ঘর্ষণ বল নির্ণয় করার সূত্র। ঘর্ষণ বল দিয়ে অঙ্ক তো আমরা আগেই শিখছি, আমরা এখন যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে ঘর্ষণ বল কিভাবে নির্ণয় করা হয়। তো ঘর্ষণ বল নির্ণয়ের সূত্র হচ্ছে F = মিউ ডাব্লিউ, যেখানে মিউ হচ্ছে গতি ঘর্ষণ সহগ, ডাব্লিউ হচ্ছে বস্তুর ওজন, যে ওজনকে আমরা আবার ছোটবেলা থেকেই জানি আসলে mg। আর মিউ তো বের করার কথা আমরা প্র্যাকটিক্যাল ওয়াইজ বললামই, যে এটা কোণের উপর ভিত্তি করে, যে কোণটা ম্যাচ বাক্স গড়ায় যেতে শুরু করে। একটু এখানে রিডিং করলেই আমি যা যা বলছি তাই তাই বুঝতে পারবা। খালি সূত্রটা হবে হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ মিউ = ট্যান থিটা, এটা একটা সূত্র। আর F = মিউ ডাব্লিউ, এটা একটা সূত্র। তো আসো আমরা ফাইনালি একটা অঙ্ক করার চেষ্টা করি। এখানে দেখো আমাদের অঙ্কটা বলা হয়েছে যে একটা মেঝের উপর একটা বস্তু রাখা আছে, যে বস্তুর ভর 4 কেজি। অঙ্কটা খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিতে হবে, কারণ আমাদের ফিজিক্সে আসলে একটা উদ্দীপকের যদি আমরা ভেঙে নিয়ে একটা অঙ্ক বুঝে করতে পারি, ওই জাতীয় লাখ লাখ অঙ্ক আর করার দরকার হয় না। আর যদি মনে করো যে না আমি ওই 2000 উদ্দীপক করে কমন পেতে চাই, তাহলে আসলে আর ফিজিক্সটা শেখা হবে না। তো সেই জায়গা থেকে আমাদের একটা অঙ্কই ঠান্ডা মাথায় ভালোভাবে বোঝার চেষ্টা করো, অঙ্কের ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢোকা বলতে আমরা যখন অঙ্ক করব তখন তোমার অঙ্কের উদ্দীপককে একটা সিনেমার মতো কল্পনা করতে হবে, যে বাস্তবেই এটা তোমার চোখের সামনে ঘটছে, তাহলে আমাদের কাছে সফট হয়ে যাবে। দেখো, যের উপর থাকা একটা বস্তুর ভর বলা আছে আমাদের 4 কেজি, এই বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলো। খেয়াল করো, কিন্তু 4 কেজি ভরের একটা বস্তু, তার উপরে আমরা বল প্রয়োগ করলাম 10 নিউটন। ওকে, বস্তুটির সাথে মেঝের গতি ঘর্ষণ সহগ হচ্ছে 0.2, গতি ঘর্ষণ সহগ বলা আছে। তার মানে যদি তোমাকে বলা হয় যে তাহলে ওই বস্তুটি মেঝের সাথে কত কোণে আনত হলে একাই স্লাইডিং করবে বা একাই গড়িয়ে যেতে শুরু করবে, সেক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের অবজেক্টিভের জন্য থিটার মান বের করতে হবে, যে tan θ = 0.2। আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে নেই, দেখো যে tan θ = 0.2, তাহলে থিটা হবে কি tan ইনভার্স 0.2। তাহলে আমাদের দেখো tan ইনভার্স 0.2 লিখলে আসে হচ্ছে 11.3 ডিগ্রি। অর্থাৎ এই যে ঘটনাটা উদ্দীপক, সেখানে বস্তুটির সাথে মেঝের যে গতি ঘর্ষণ সহগ বলা আছে 0.2, এর অর্থ হচ্ছে আমাদের মেঝেটাকে যদি সম্ভব না তাও কল্পনা করি, যে মেঝেটাকে যদি আমরা 11.3 ডিগ্রি বাঁকা করতে পারি, 11.3 ডিগ্রি, তাহলে 4 কেজি ভরের বস্তু ও আর বল প্রয়োগ করা লাগবে না, একাই গড়ে নিচে নেমে আসবে বা গড়ে চলতে শুরু করবে। তো এটা হচ্ছে আমাদের গতি ঘর্ষণ সহগের আসলে মূল বক্তব্য। এবার আসো, আমাদের এখানে বলছে যে গতে মেঝেটির সাপেক্ষে গতি ঘর্ষণ বল অর্থাৎ ঘর্ষণ বল কত, সেটা আমরা নির্ণয় করব, আর ফাইনালি বস্তুটির ত্বরণ বের করব। এই একটা বস্তু, যে এম হচ্ছে 4 কেজি, নিচেরটা মেঝে, যেখানে মিউ কে, শুধু মিউ লিখিনি, কারণ আসলে আমরা যদি একটু খেয়াল করি আমাদের ঘর্ষণ বলের যে আলোচনা, এই ঘর্ষণ বলের আলোচনায় আসলে দেখো আমাদের স্থিতি ঘর্ষণ আছে, গতি ঘর্ষণ আছে। কোনো এক অজ্ঞাত কারণে আমাদের স্থিতি ঘর্ষণ সম্পর্কে কোনো সূত্রের কথা না বলেই গতি ঘর্ষণের সূত্র দেওয়ার চেষ্টা করছে, কিন্তু স্থিতি ঘর্ষণ কিন্তু আগে, কারণ একটা স্থির বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করে সেটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ বল না বুঝলে গতি ঘর্ষণ বল আসলে একটু টাফ। তো এই কারণে আমাদের আসলে স্থিতি ঘর্ষণটাও আমরা ছোট আকারে 10 মিনিট সময় নষ্ট করব ভবিষ্যতে। এই জন্য স্থিতি ঘর্ষণকে আমরা সহগকে ধরবো মিউ এস, স্ট্যাটিক ফ্রিকশন, আর গতি ঘর্ষণ সহগকে আমরা কাইনেটিক ফ্রিকশন বা স্লাইডিং ফ্রিকশন যাই বলি, আমরা এটাকে ধরে নিচ্ছি হচ্ছে মিউ কে। তো এই জন্য আমরা এখানে মিউ কে ধরে নিছি। দেখো যে এখানে হচ্ছে এম = 4 কেজি, মিউ কে হচ্ছে 0.2, তার মানে আমাদের বলতে পারি যে দেওয়া আছে এম বস্তুর ভর 4 কেজি, F1 যেটা কিনা প্রযুক্ত বল, আমাদের
পূর্বের সেন্স থেকেই জানি যে প্রযুক্ত বল যা প্রয়োগ করছি সেটাই ত্বরণ সৃষ্টি করবে তা না, ঘর্ষণ বল বের করার পর সেটা বিয়োগ করব, দেন আমাদের পড়ে থাকবে হচ্ছে ত্বরণ বের করার জন্য যে অনুভূত বল বা কার্যকরী বল। তো এখানে মিউ কে এটা হচ্ছে বস্তুটির সাথে মেঝের গতি ঘর্ষণ সহগ, যেটা হচ্ছে 0.2, আর এফ কে হচ্ছে ঘর্ষণ বল। তো আমরা ঘর্ষণ বলের সূত্র যেটা বইয়ে দেওয়া আছে সেখান থেকে আমরা এফ কে বের করব। তার আগে আমরা বস্তুটা যেহেতু 4 কেজি, তাহলে বস্তুটার ওজন কত, মেঝের উপর যে বস্তুটাকে আমরা রেখে দিছি সেই বস্তুটা মেঝের উপর অবস্থানকালীন সময়ে তার ওজন কত, সেই ওজনটা আমরা একটু নির্ণয় করি। তাহলে ওজন আসে হচ্ছে ডাব্লিউ সমান mg, যেখানে m হচ্ছে 4, g হচ্ছে 9.8, ফলাফল 39.2। অর্থাৎ বস্তুটির উপরে মেঝের যে ওজন ফিল করে সেটা হচ্ছে 39.2 নিউটন। তাহলে এবার আসো আমাদের ঘর্ষণ বল বের করি আমরা, যেখানে ঘর্ষণ বল হচ্ছে এফ কে সমান মিউ ডাব্লিউ বলা আছে সূত্রে, আমরা মিউ কে ইনটু ডাব্লিউ ধরলাম। তো এখানে মিউ কে হচ্ছে 0.2, ডাব্লিউ তো আমরা বের করছি 39.2, আমরা পাই হচ্ছে 7.84। অর্থাৎ যে 4 কেজি ভরের বস্তুটা মেঝের উপর রাখা, সেই মেঝের যে ঘর্ষণ বল প্রয়োগ করার বা ঘর্ষণ বল উৎপন্ন করার যে ক্ষমতা, যাকে আমরা বলছি মনে করো যে গতি ঘর্ষণ সহগ, এই সহগটা যদি 0.2 হয়ে থাকে তাহলে এই বস্তুর উপরে ঘর্ষণ বল হবে হচ্ছে 7.84। এইখানে খুব সূক্ষ্ম একটা চিন্তা আছে, চিন্তাটা আমার তোমার দুজনকেই করতে হবে, নাহলে কিন্তু ফিজিক্স হবে না। লক্ষ্য করো, আমরা প্রযুক্ত বল বল প্রয়োগ করছি 10 নিউটন, আমাদের ঘর্ষণ বল কত, 7.84 নিউটন। আলোচনাটা এখানেই যে আমরা 10 নিউটন বল প্রয়োগ করছি, ঘর্ষণ বল আমরা প্রথম দিকেই বলছিলাম যে আমরা যেদিকে বল প্রয়োগ করব ঘর্ষণ বল সবসময় তার বিপরীতে ক্রিয়াশীল। তাহলে আমরা বল প্রয়োগ করলাম এদিকে 10 নিউটন, বিপরীত দিকে ঘর্ষণ বল আসবে কত, 7.84। এইখানে যে মৌলিক আলোচনা যে আমাদের যদি বাই চান্স অঙ্কটা করতে গিয়ে আমাদের ঘর্ষণ বল চলে আসলো কথার কথা 12 নিউটন, আমরা বল প্রয়োগ করছি 10 আর বস্তুর সাথে মেঝের ঘর্ষণ বল 12, তাহলে কিন্তু আমরা এই বস্তুকে গতিশীল করতে পারবো না, কারণ আমাদের প্রযুক্ত বলের চেয়ে ঘর্ষণ বল বেশি। তার মানে বস্তুকে গতিশীল করতে গেলে, বস্তুকে ত্বরণ সৃষ্টি করতে গেলে, এতে কিন্তু ঘর্ষণ বলের কোনো দোষ নাই, ঘর্ষণ বল 12 নিউটন, এটাই উত্তর। কিন্তু আমাদের 10 নিউটন যে প্রয়োগকৃত বল, এই জন্য যদি বলে যে ত্বরণ নির্ণয় করো, তখন যদি আমরা আটকে যাই যে আমাদের 10 নিউটন বল প্রয়োগ করতে বলছে, আমরা বস্তুর ঘর্ষণ বল বের করছি হচ্ছে 12 নিউটন, তাহলে আমাদের ত্বরণ বের করব কিভাবে? তাহলে আমরা বলবো যে যেহেতু বস্তুর উপরে প্রযুক্ত বল 10 নিউটন এবং ঘর্ষণ বল 12 নিউটন, যেহেতু ঘর্ষণ বল অপেক্ষা প্রযুক্ত বল কম, কাজেই বস্তুকে গতিশীল করা সম্ভব হবে না। অর্থাৎ বস্তুটি স্থির ছিল, বল প্রয়োগ করার পরেও সেই স্থির থাকবে। তার মানে যদি আমাদের প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে কম হয় তাহলে বস্তুকে গতিশীল করা সম্ভব নয়। অবশ্যই একটু না একটু, দশমিক একটু হলেও আমাদের ঘর্ষণ বলের চেয়ে প্রযুক্ত বল বেশি হতে হবে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের ফিজিক্সের ক্লিয়ার থাকতে হবে মাথায়, যাতে আমাদের কোনো প্রবলেম ফিল না হয় নিজের মধ্যে। তাহলে দেখো আমরা এবার মূল অঙ্কে চলে আসি, সেই প্রথম দিকের অঙ্ক হয়ে গেছে এবার, যে আমাদের একটা বস্তু মেঝের উপর রাখা, যার উপরে আমরা বল প্রয়োগ করছি 10 নিউটন, মেঝে তাকে একটা প্রতিক্রিয়া বল দেয়, যেটা কিনা আমরা ঘর্ষণ বল নামে বলে আসছি, যে মেঝেটাতে তার যে গতি ঘর্ষণের বিরুদ্ধে, গতির বিরুদ্ধে তাকে টেনে ধরতে চায়। অর্থাৎ দুইটা বস্তু যখন স্থিতিশীল অবস্থায় থাকে তখন একটার উপর দিয়ে আরেকটা যাওয়ার সময় এরা একে অপরকে টেনে ধরতে চায় বিপরীত দিকে, এটাকেই ঘর্ষণ বল বলা হয়। এর ঘর্ষণ বলের যদি এখন বলো যে কারণটা কি, যে কেন বস্তু ঘর্ষণ বল উৎপন্ন করে বা ঘর্ষণ বল ফিল করে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা একটু হিসাব করতে হবে যে আমাদের যে কোনো বস্তু, যে কোনো দুইটা বস্তুর তল আমরা যতই মসৃণ কল্পনা করে থাকি হাত দিয়ে, আমাদের হাতও কিন্তু আসলে মসৃণ না। অমসৃণ জিনিস দিয়ে তো আমরা মসৃণতা অনুভবই করব না। আমাদের হাতেও দেখো অসংখ্য রেখা আছে, যেটাকে আমরা ওই যে বিভিন্ন ক্রাইম সিনারির জন্য ইউজ করে থাকি, শনাক্ত করার জন্য, বা ভালো কাজও আছে, যে আমরা যে মোবাইল অপারেটরের ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করার চেষ্টা করে গেছি, যে হাতের রেখা, এখন তো আধুনিক কালে কর্নিয়া ইউজ করছে। তো মূল আলোচনায় আসি, যে কোনো দুইটা বস্তু যতই এটাকে ওই যে
টাইলসের মতো পিচ্ছিল বা কাচের মতো মসৃণ মনে হোক, বাস্তবে দুইটা বস্তুর সর্বশেষ বহিঃস্পর্শের তল, এই বহিতলগুলি খুবই এবড়ো থেবড়ো খাস খাস থাকে, কারো বেশি থাকে কারো কম থাকে। আমরা যদি আমাদের টাইলস করা ছাড়া দেয়ালে হাত দিয়ে দেখবো যে অনেক খসখসে লাগবে। তো সেই জায়গা থেকে যতই মসৃণ হোক, কম বেশি প্রত্যেকটারই একটা এরকম খাসকাটা অংশ থাকে। তো খাসকাটা অংশ একটার সাথে আরেকটা স্থির হয়ে বসে থাকে। যখন আমরা বল প্রয়োগ করি তখনই চলতে গেলে দুইটা খাসকাটায় যে বাধা প্রাপ্ত হয়, এই বাধা প্রাপ্ত হওয়ার কারণেই মূলত ঘর্ষণ বলের সৃষ্টি বা ঘর্ষণ বলের উদ্ভব। তো এই জায়গা থেকে আমাদের এখানে যেটা লাগবে যে ঘর্ষণ বল সবসময় বিপরীত দিকে ক্রিয়াশীল। তো দেখো আমাদের এখানে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, যেখানে বিপরীত দিকে ঘর্ষণ বল এফ কে, যেটা আমরা অঙ্ক করে বের করছি হচ্ছে 7.84 নিউটন। তো এখানে আমরা বলতে পারি যে F1 যেটা কিনা প্রযুক্ত বল 10 নিউটন, এফ কে হচ্ছে ঘর্ষণ বল 7.84 নিউটন, এম হচ্ছে বস্তুর ভর দেওয়া আছে 4 কেজি, এ হচ্ছে বস্তুটির ত্বরণ আমরা নির্ণয় করতে চাই। তো আমাদের প্রযুক্ত বল থেকে প্রথমে ঘর্ষণ বল বিয়োগ করতে হয়, আমরা জানি, যেটাকে আমরা বলি হচ্ছে কার্যকরী বল বা অনুভূত বল, যে বলটা ত্বরণ সৃষ্টিতে ভূমিকা রাখবে, যার ফলে বস্তু গতিশীল হবে। অর্থাৎ আমরা যে বল প্রয়োগ করি সম্পূর্ণ বল ত্বরণ সৃষ্টি করে না। যেটা ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটা আমাদের আগে নষ্ট হয়ে যায় বা ঘর্ষণ বলটা আমাদের অপচয় হয় বা আমাদের বিয়োগ করে নিতে হবে। তার মানে আমরা কার্যকরী বল বা যে বলটা ত্বরণ সৃষ্টি করবে, যাকে আমরা বলি অনুভূত বল, সেই বলটা নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে F1 মাইনাস এফ কে। তার মানে 10 মাইনাস 7.84 আমরা পাই হচ্ছে 2.16 নিউটন। তার মানে আমরা যে 10 নিউটন বল প্রয়োগ করলাম উদ্দীপক অনুসারে, সেখানে 7.84 নিউটনই খরচ হয়ে যাবে কোন কাজে? ঘর্ষণ বলকে প্রতিহত করার কাজে, ঘর্ষণ বল জনিত কাজে এটা ব্যয় হয়ে যাবে। আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে 2.16 নিউটন, যেটা আমাদের এই 4 কেজি ভরের বস্তুর উপরে ত্বরণ সৃষ্টি করবে। তার মানে এটাই হচ্ছে আমাদের ত্বরণ সৃষ্টিকারী বল। এবার আমরা এফ সমান এম এ সূত্র নরমালি ব্যবহার করতে পারবো, যে এফ সমান এম এ, যেখানে এ সমান এফ বাই এম, এফ হচ্ছে 2.16, এম হচ্ছে 4, আমরা পাই হচ্ছে 0.54 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ আমাদের এই অঙ্কটায় পূর্বের মতোই, যে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল আমরা বিয়োগ করে নিলাম, তারপরে যে অবশিষ্ট বল থাকে যাকে আমরা বলছি অনুভূত বল বা কার্যকরী বল, ওই বলটাকে যদি আমরা ভর দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব হচ্ছে ত্বরণ। শুধু আমাদের এই অঙ্কে প্রথমে যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের বইয়ের সূত্র দিয়ে আগে ঘর্ষণ বলটা নির্ণয় করে নিতে হলো। এই ঘর্ষণ বলটা নির্ণয় করে নেওয়ার পরে আমরা ফাইনালি পৌঁছাতে পারবো হচ্ছে যে এখানে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে। তো যেহেতু বইয়ের সূত্র, এটা কোনোভাবেই অবহেলা করার কোনো স্কোপ আমাদের সামনে আসলে নাই। তোমাদেরও প্রতিও আমার বক্তব্য থাকবে যে মিনিমাম 1-2টা অঙ্ক যেন আমরা নোট খাতামূলক করে রাখি। তো আমি যেহেতু 1 নাম্বার করে রাখছি, তোমাদের আর কষ্ট করে 1 নাম্বার না করাটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের হবে। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে দেখো 2 আর 3 একই জাতীয় কোশ্চেন, তোমরা হচ্ছে এই 2 আর 3 থেকে দুইটাই থেকে নাই, দুইটাই তোমরা একটু অবশ্যই করে একটু আমাকে দেখায় নিবা। দেখো একই, কোনো পরিবর্তন নাই, শুধু মানটা পরিবর্তন, যে আগে ছিল 4 কেজি, এখন কাঠের উপর রাখা একটা বস্তুর ভর হচ্ছে 12 কেজি, আর বস্তুটির উপর 98 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটির সাথে কাঠের গতি ঘর্ষণ সহ 0.25। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে আমাদের প্রযুক্ত বল আর ঘর্ষণ বল, যদি প্রযুক্ত বল বেশি হয় ঘর্ষণ বল কম হয়, তাহলে বস্তুটা গতিশীল হবে, তার ত্বরণ থাকবে, ত্বরণ নির্ণয় করা যাবে। আর যদি প্রযুক্ত বলের চেয়ে ঘর্ষণ বল বেশি হয়, প্রযুক্ত বলই কম, তাহলে বস্তুকে গতিশীল করা সম্ভব নয়। ওই পরিমাণ বল প্রয়োগ করে বস্তুকে গতিশীল করা যাবে না, যার ফলে বস্তুটি স্থির থাকবে, তার ত্বরণ হবে 0। তো এই 2 আর 3 অঙ্ক দুইটা তোমরা একটু ঠান্ডা মাথায় করে একটু দেখানোর চেষ্টা করবা। আর এই যেখানে দেখো একটা অঙ্ক অ্যাঙ্গেলে বল প্রয়োগ করা। অ্যাঙ্গেলে বল প্রয়োগ আসলে আমাদের গতি চ্যাপ্টারে হেলানো তল ছিল, এই চ্যাপ্টারে হেলানো অবস্থায় বস্তুর ঘর্ষণ, সবকিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে তোমাদের
মিনিমাম ছোট করে হলেও একটা দেখে রাখা উচিত যে হেলানো তলে বস্তু বল প্রয়োগ করলে, মানে হেলানো ভাবে বল প্রয়োগ করলে কি আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত যে কোনো বস্তুকে এতদিন ধরে যে ঘর্ষণ বল বা এতদিন ধরে যে প্রযুক্ত বলের ধারণা, সেই ধারণা হচ্ছে যে আমরা বস্তুকে বল প্রয়োগ করব একদম ভূমির সমান্তরালে। কিন্তু বাস্তবে যখন আমরা কোনো একটা বস্তু, ধরো যে মেঝের উপরে একটা ট্রাঙ্ক আছে বা একটা বাক্স আছে বা চেয়ার আছে, এটাকে যখন আমরা টেনে আনতে চাই তখন কিন্তু দেখো আমরা হাতের দিকে উপরে এরকম মানে অ্যাঙ্গেলে টানি। এটা কিন্তু আমরা অ্যাঙ্গেলে এরকম উপরের দিকে টানি, আমরা কিন্তু এরকম ভূমির সমান্তরাল না। তো ভূমির সমান্তরালে তো আমরা অঙ্ক করে আসলাম যে ভূমির সমান্তরালে বল প্রয়োগ করব বা সামনের দিকে বল প্রয়োগ করব। কিন্তু যদি আমরা কখনো এরকম হয় যে বল প্রয়োগটা এরকম অ্যাঙ্গেলে করছি, আমরা অ্যাঙ্গেলে বল প্রয়োগ অথবা টানছি উপরের দিকে একটু অ্যাঙ্গেলে, একদম ভূমির সমান্তরালে না হয়ে একটু উপরের দিকে, সেই ক্ষেত্রে অর্থাৎ কৌণিক ভাবে যদি বল প্রযুক্ত হয়, সেক্ষেত্রে আসলে আমাদের এই ঘর্ষণ বলের আচরণটা কেমন হয় এটা আমরা একটু জানতে চাচ্ছি। তো এখানে আমাদের যেটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে কৌণিক বলের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের কৌণিক ভাবে প্রযুক্ত বল আসলে দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। আবারও বলছি, কৌণিক ভাবে প্রযুক্ত বল দুইটা অংশে বিভক্ত হয়। আমরা যখন কৌণিক ভাবে, খেয়াল করো, আমরা ভূমির সমান্তরাল, ধরো যে এক্স অক্ষ করলাম, তাহলে বস্তু কিন্তু এক্স অক্ষ বরাবরই যাত্রা করবে। কিন্তু যখন আমরা একটা বস্তুর উপরে এরকম কোনাকুনি ভাবে, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝামাঝি কোনাকুনি বরাবর একটা বল প্রয়োগ করব, তখন আমাদের এই বলটা আসলে দুইটা বলে বিভক্ত হয়ে যায়। কিরকম দুইটা বলে বিভক্ত হয়? একটা অংশের বল হয় হচ্ছে আমাদের লম্ব বরাবর ভূমির দিকে চলে যায়, আরেকটা বল হচ্ছে এক্স অক্ষ, অর্থাৎ এই প্রযুক্ত বল যেটা তোমাদের দেখা যাচ্ছে 20√2 নিউটন, এই বলটা দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। একটা হবে হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর, একটা হবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো আসো আমরা এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝে যাব। অঙ্ক খুবই সিম্পল, খালি একটা নতুন লাইনের অবতারণা হবে, তাছাড়া আর কিছু না। আমাদের অঙ্ক আমরা যেভাবে আমি সাজায় নিচ্ছি সেই অনুযায়ী যদি আমরা একটা একটা করে দেখে যেতে পারি, তোমাদের কাছে মনে হবে যে প্রতিটা অঙ্কের সাথে মাত্র এক লাইন করে পার্থক্য ফিল করবা, এর বেশি কিছু না। দেখো এখানে আমরা 4 নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করছি। খেয়াল করো, আমরা F1 যে বলটা প্রয়োগ করছি, যেটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণে প্রযুক্ত, এই বলটা দুইটা অংশে বিভক্ত হবে। কারণ বস্তুটা তো মেঝের উপর, বস্তু তো F1 বরাবর মেঝে ভেদ করে চলে যেতে পারবে না। এই কমন সেন্সটুকু ফিজিক্সে ক্রিয়েট করতে হবে, তাহলে এই অঙ্ক শেষ। এইটুকু খালি আগে খেয়াল করো যে আমরা বল প্রয়োগ করছি F1 বরাবর কৌণিক ভাবে। এখন মেঝেতে F1 বরাবর মেঝেকে ভেদ করে তো বস্তু চলে যাওয়া পসিবল না। তাহলে বস্তুর এইখানে আমরা যে F1 প্রযুক্ত বল, এই প্রযুক্ত বল আসলে কোন কোন কাজে ব্যয় হয়ে যাবে এটি একটু খেয়াল করুন। আমাদের এই প্রযুক্ত বল দুইটা অংশে ব্যয় হবে। একটা হচ্ছে এই প্রযুক্ত বল এক্স অক্ষ বরাবর F1 cos থিটা, থিটার মান যেহেতু 45, F1 cos থিটা, এই বলে বিভক্ত হবে। আরেকটা বলে বিভক্ত হবে হচ্ছে ভূমির দিকে, লম্ব বরাবর ভূমির দিকে, যেহেতু আমরা নিম্নমুখী বল প্রয়োগ করছি, নিম্নমুখী বল প্রয়োগ, এই কারণে এটা নিচের দিকে F1 sin থিটা হবে। অর্থাৎ কৌণিক ভাবে বল প্রযুক্ত হলে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো, কৌণিক ভাবে বল প্রযুক্ত হলে বলটা, আবার বুঝায় দেন। হ্যাঁ বুঝাই দিচ্ছি, কৌণিক ভাবে বল প্রযুক্ত হলে সেই বলটা দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। আমরা এই জিনিসটা কেন কজ কেন সাইন আগে মনে রাখার চেষ্টা করো, আমি ব্যাখ্যা দিচ্ছি। খুবই কমন, আমরা দেখো পৃথিবীর কেন্দ্র বরাবর উলম্ব বরাবর সবসময় জি ধরতাম সাইন আকারের পরিবর্তন। এই জন্য তোমরা মনে রাখবা যে যে কোনো কৌণিক আকারে যখন বল প্রযুক্ত হয় তখন লম্ব বরাবর সেটা হবে সাইন থিটা,
আর এক্স অক্ষ বরাবর হবে হচ্ছে cos থিটা। কেন কিভাবে সেই ব্যাখ্যাটা আমরা একটু এবার জ্যামিতিক চিত্র না আঁকলে আসলে বুঝতে পারবো না, এটা ত্রিকোণমিতিক বিষয় তো। আমি দেখো একটু ছোট করে চেষ্টা করি। একটা কৌণিকভাবে বল প্রযুক্ত হচ্ছে, এই বলটা আমাদের দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে আমরা বলছি। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বিভক্ত হবে, আরেকটা ওয়াই অক্ষ বরাবর। প্রশ্ন হচ্ছে যে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর এই অংশটা আমরা যদি এখন এইখানে ধরে নেই, ধরো যে এইখানে ধরলাম এ, এই বিন্দুকে ধরে নিলাম ও, এইটাকে ধরলাম সি, এইটাকে ধরলাম বি। আমরা এই তো হচ্ছে মূল ঘটনা যে আমাদের এও পথে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা আমরা যেহেতু তার খুবই ভাষায় বিষয়, যেহেতু তার ভূমিকে মেঝেকে ছেদ করে যাওয়া পসিবল না, তার মানে সে মেঝের উপরে কিছুটা বল প্রয়োগ করবে, কিছুটা ভারী অনুভূত হবে, তার ওজন কিছুটা বেড়ে যাবে, আর সে কিছু সামনের দিকে অগ্রসর হবে। দুইটা ঘটনা ঘটবে। খেয়াল করো, আমাদের বলছি যে যখন F1 বল প্রযুক্ত হবে, কস সাইনের চিন্তা বাদ, দুইটা ভাঙন দেখো, F1 বল প্রযুক্ত করছি, তখন সে যেহেতু আমরা উপরের থেকে নিচের দিকে বল প্রয়োগ করছি, তাহলে এই বস্তুর উপরে আমরা এইভাবে বল প্রয়োগ করছি, তাহলে ওর ওজন আমার হাতের উপরে সে যে বল প্রয়োগটা করে, যখন আমরা উপরের দিকে এইভাবে কৌণিকভাবে বল প্রয়োগ করব, তখন তাকে কিন্তু একটু ভারী মনে হবে। কত অংশ ভারী সেটা সূত্র দিয়ে বের করব। অর্থাৎ F1 বল দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে নিচের দিকে F3 ধরলাম, আর আরেকটা ধরলাম হচ্ছে সামনের দিকে বা এক্স অক্ষ বরাবর F2, যেখানে F2 বস্তুকে গতিশীল করতে চায়, যেহেতু তার মেঝে ছেদ করে যাওয়া সম্ভব না, তাহলে সে কিছুটা সামনের দিকে গতিশীল হবে, আর ওজন কিছুটা বেড়ে যাবে। দেখো এই কমন সেন্সটা আমাদের কাজ করে কিনা, যে আমরা যদি কৌণিকভাবে এইভাবে বল প্রয়োগ করি, তাহলে বস্তু কিছুটা সামনে যাবে এবং তার ওজন কিছুটা বৃদ্ধি পাবে। এখন এখানে কেন কজ আর সাইন ধরছি সেটা আমরা একটু ব্যাখ্যা নিয়ে আসি, তাহলে আমরা প্রমাণটা ফাইনালি পেয়ে যাব। এই হচ্ছে আমাদের মূল ঘটনা। এও বল যেটাকে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে F1, এও হচ্ছে আমাদের F1। তাহলে এইখানে F1টা দুইটা অংশে বিভক্ত হচ্ছে, একটা ওসি একটা ওবি। তো আমরা এই চিত্রটাকে একটু নতুন করে হিসাব করি। দেখো আমরা চিত্রটা যদি এইভাবে এবার আঁকি, যে এই হচ্ছে ওসি থাকলো, এও কে যেহেতু এটা ভেক্টর রাশি, আমরা এও কে এইখানে নিয়ে আসলাম, এই বরাবর নিয়ে আসলাম এও, এতে মানের কোনো পরিবর্তন নাই, এওটাকে নিচে নামায় নিয়ে আসলাম, আর ওবি কে এইখানে নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসলাম। ধরো একটা ত্রিভুজ বানালাম, যেখানে আমরা পাই হচ্ছে এটা এখন আছে হচ্ছে ও বিন্দু আগের মতোই, এটা ও বিন্দু, এটা আছে হচ্ছে আমাদের সি বিন্দু, এটা ধরো যে আমাদের বি বিন্দু, এরকম আছে। অর্থাৎ ও বি আগের হচ্ছে ও এ, বুঝতে পারছি? ওসি ঠিক আছে, ও বি এখন হয়ে গেছে হচ্ছে সিবি, আর ও হয়ে গেছে ওবি। কারণ এইখানে আমাদের যে কোণটা দেওয়া আছে, এখানে আমাদের কোণ কিন্তু এই ভূমির সাথেকার কোণ দেওয়া ছিল হচ্ছে এখানে 45, এইখানেও আমাদের কোণ দেওয়া ছিল হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা আছে হচ্ছে 45। তাহলে এই কোণটা যদি 45 হয়, তাহলে আমাদের এও যেহেতু নিচে নামায় দিছি, তাহলে আমাদের কিন্তু এই কোণটা হবে আসলে 45, এই কোণটা হবে হচ্ছে 45। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে ত্রিকোণমিতির হিসাব যখন করা হয়
45 কে যদি আমরা থিটা কোণ বিবেচনা করি, বিপ্রতীপ কোণ হিসাবে চলে আসছে। যে আমাদের এখানে যদি আমরা এও কে এইভাবে বর্ধিত করে দিতাম, তাহলে দেখো আমাদের 45 এর পাশে স্যার প্রতীপ আকারেই, হ্যাঁ বলো। স্যার ওয়েটা কি ওবি হয়ে গেছে? এখানে করছি কি, ওসি ওসি ঠিক আছে, ওবি কে বিপরীত সমান্তরাল ধরে সিবি বানায় নিছি, ওবি কে সিবি বানায় নিলাম, আর এও কে ওবি বানায় নিলাম। মানে এখানে চিত্রের মধ্যে আসলে এরকম আছে এখন এই মুহূর্তে যে আমরা এও ইকুইভ্যালেন্ট এই মুহূর্তে হচ্ছে ওবি, এও আর ওবি এই চিত্রে ওবি। নতুন ভুল হয়েছে বুঝছি, আমরা নতুন একটা কাজ করি, তাহলে তোমাদের মনে রাখাটা সুবিধা হবে। আমরা নতুন বিন্দু নেই, তাহলে আমাদের বুঝতে জানতে সহজ হয়ে যাবে। এটা ধরো যে আমরা নিলাম ই, এটা নিলাম সাপোজ এফ, এটা নিলাম জি। তাহলে এবার আমরা এখানে যেটা বলতে পারি যে আমরা এখানে কি কি করছি। আমাদের এখানে এই পাশে যেটা এও ছিল, যেটা প্রযুক্ত বল, এই এও এখন আমাদের ইজি ইকুইভ্যালেন্টে আছে, ইজি। আচ্ছা, তারপরে আমাদের ওসি বরাবর, এক্স অক্ষ বরাবর যে বলটা ভাগ হয়ে যায় ওসি, এই ওসিটা আমাদের আছে হচ্ছে এখন হচ্ছে ইএফ এর ইকুইভ্যালেন্ট। আর আমাদের আরেকটা যে লম্ব বরাবর বল ভাগ হয়ে গেছে ওবি, এই ওবিটা হচ্ছে আমাদের পাশের চিত্র হচ্ছে ইএফ এর এফ জির ইকুইভ্যালেন্ট, এফ জি। এই হচ্ছে আমাদের দুইটা চিত্রের মধ্যেকার ইকুইভ্যালেন্ট করা। আর এখানে এও যে বল যেটা